জবাবদিহিতা না থাকায় সাংবিধানিক কাউন্সিল গঠনে আপত্তি বিএনপির, জামায়াত এনসিপির সমর্থন। ঐক্য হলে জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস আলী রিয়াজের। হাসিনা জয়ের বিরুদ্ধে রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ, গণপূর্তে চিঠি দুদকের। দুর্নীতির অভিযোগে কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে মামলা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা। 22 জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস। আবারও চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ, গত 10 দিনে আক্রান্ত 28। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আরও একজনের মৃত্যু, চিকিৎসাধীন 232 জন। পাল্টাপাল্টি হামলায় বাড়ছে সংঘাত। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তোড়জোড় ইসরায়েলের। মার্কিন কোনো শর্ত মানবে না ইরান। ট্রাম্পের হুমকির পর যুদ্ধ ঘোষণা খামেনির। জনপদের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। জবাবদিহিতা না থাকায় জাতীয় সাংবিধানিক কাউন্সিলে আপত্তি জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে সুশাসন নিশ্চিতে ন্যায়পাল নিয়োগের পরামর্শ দিয়েছে দলটি। তবে প্রস্তাবিত এনসিসির 9 সদস্যের অধিকাংশই জনপ্রতিনিধি হওয়ায় জবাবদিহিতার বিষয়ে আশ্বস্ত করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে গুরুত্ব দিতে সব দলের প্রতি আহ্বান এনসিপির। এদিকে লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকের পর সরকারের যৌথ বিবৃতি দেয়ায় বিভিন্ন দল বিব্রত বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা আবু তাহের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দিনের সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন, জেলা সমন্বয় কাউন্সিল ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে হয় আলোচনা। মঙ্গলবার প্রথম দিনের আলোচনায় না এলেও দ্বিতীয় দিনে নায়েবে আমির সহ অংশ নেন জামাতের 3 জন। নেতারা জানান, প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের সঙ্গে আলোচনা করায় প্রতীকী প্রতিবাদ হিসেবে মঙ্গলবার আলোচনায় আসেননি তারা। প্রধান উপদেষ্টার লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি। নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই এটা এবং অ্যাপ্রুভালের ভিত্তিতেই সেই স্টেটমেন্ট আমরা দিয়েছি। এদিনের বৈঠকে সবচেয়ে গুরুত্ব পায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নামে স্বতন্ত্র বোর্ডের মাধ্যমে নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন সহ সাংবিধানিক পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব। এনসিপি, জামাতে ইসলামী সহ বেশিরভাগ দল এতে সমর্থন জানায়। আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐকমত্য কমিশনের কাছে, তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফোরামের কাছে যেই রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম যে জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐকমত্যে আসতে পারি আজকের মধ্যেই। কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। মোর দেন 3/4, 4 ভাগের 3 ভাগে নীতিগতভাবে এটার সাথে একমত হয়েছে। তবে আমরা চেষ্টা করছি আরো কনসেনসাস কিভাবে আনা যায় আলাপ করার জন্য। যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। তবে জবাবদিহিতা না থাকার যুক্তি তুলে ধরে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে বিরোধিতা করেছে বিএনপি সহ সমমনা কয়েকটি দল। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়ম, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি। তবে প্রস্তাবিত এনসিসির 9 সদস্যের অধিকাংশই জনপ্রতিনিধি হওয়ায় তারা জবাবদিহিতার বাইরে থাকবেন না বলে আশ্বস্ত করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন, বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকার দরকার। কেবলমাত্র প্রধান বিচারপতি ছাড়া প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি, ফলে তাদের জবাবদিহিতা নিঃসন্দেহে যাদের হাতে নির্বাচিত হয়েছেন তাদের কাছে থাকছে। প্রতিষ্ঠান হিসেবে এনসিসির জবাবদিহিতার প্রশ্ন যদি ওঠে
তাহলে এটাও মনে রাখতে হবে আমাদের যে জবাবদিহিতার ব্যবস্থাটা কাঠামোগতভাবেই তৈরি করা যায়। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলেও জানায় ঐকমত্য কমিশন। প্রাথমিক পর্যায়ের তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদক এবার গণপূর্তে চিঠি দিয়েছে সংস্থাটি। অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও জয় ৪৯,০০০ কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা জয় $৩০০ মিলিয়ন পাচার করেছেন। এদিকে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গণ অভ্যুত্থানের পর থেকেই শেখ পরিবারের বিরুদ্ধে মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের বিস্তর দুর্নীতির ফিরিস্তি জমা পড়তে থাকে দুদকে। গেল বছরের ডিসেম্বরে ৯ মেগা প্রকল্প থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামে সংস্থাটি। এর মধ্যে অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামে ৪৯,০০০ কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা জয় $৩০০ মিলিয়ন পাচার করেছেন। অনুসন্ধান দলের রুটিন কাজ, তারা যে রেকর্ডপত্র সংগ্রহ করবেন, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, এটা নিয়মিত কাজ। এদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নামে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ২ ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ, AKM নুরুন নবী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব AKM নুরুন নবী, জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প জুড়েই নকশা পরিবর্তন, চুক্তিতে মন্ত্রণালয়ের অনুমোদন উপেক্ষা সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ ইরান ও ইসরায়েল। তেল আবিবে বিমান ঘাঁটিতে আক্রমণের পর তেহরানে পাল্টা হামলায় 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তার হুমকির পর সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আল খামেনি। যে কোনো সামরিক হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে বলে জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বলেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতেই হবে। দিন যত যাচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় ছড়াচ্ছে উত্তাপ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভবন লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে বলা হয়, যেসব বিমান ঘাঁটি থেকে ইরানে আক্রমণ চালানো হচ্ছে সেখানে নিশানা করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানো হয়। আল জাজিরার তথ্য মতে গেল একদিনে ইসরায়েলে 9 বারের মতো মিসাইল হামলা চালিয়েছে ইরান। জবাবে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, তেহরানের 2টি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার কথা জানায় ইসরায়েল। এখন পর্যন্ত 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সঙ্গে যৌথ হামলা চালানোর কথা ভাবছেন তিনি। একই সঙ্গে ইরানকে শর্তহীন আত্মসমর্পণ করতে বলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামেনি। কারো চাপিয়ে দেওয়া যুদ্ধও তেহরান মানবে না বলে হুঁশিয়ার দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরান কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরানকে জানে, এই জাতির ইতিহাস জানে, তারা কখনো এই দেশের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলে না। আর আমেরিকানদের জানা উচিত, মার্কিন যে কোনো সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যে ভুল করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এদিকে ইরানের আত্মরক্ষার অধিকারের পক্ষে সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর চলমান সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে মস্কো মধ্যস্থতা করতে প্রস্তুত বলেও জানান রুশ প্রেসিডেন্ট। রাহানুল রানা, সময় সংবাদ। সারা দেশে 28 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে আবারও চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ। গত 10 দিনে আক্রান্ত হয়েছেন 28 জন।
চলতি বছর মারা গেছেন একজন। এরই মধ্যে জেনারেল হাসপাতালে শুরু হয়েছে করোনা পরীক্ষা। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কিটের সংকট নেই বলে জানিয়েছেন সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি বছরের গত সোমবার করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রামে। এছাড়া গত 10 দিনে আক্রান্ত হয়েছেন 28 জন, এর মধ্যে 22 জনই মহানগরের বাসিন্দা। এদিকে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র জেনারেল হাসপাতালটিকে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। চালু হয়েছে 20 শয্যার আইসোলেশন কেন্দ্র। ইতিমধ্যে ফুসফুসে সংক্রমণ নিয়ে 3 জন রোগী ভর্তি হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসক। সিম্পটমের উপর ভিত্তি করে আমরা আমাদের ভর্তি করব, ওরা ইমার্জেন্সিতে দেখবে, তারপর আমাদের এখানে আইসোলেশন ওয়ার্ডে পাঠাবে। এদিকে করোনা মোকাবেলায় টিকা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরকে 7টি অঞ্চলে ভাগ করে প্রতিটিতে প্রাথমিকভাবে 300 ডোজ করে ফাইজারের টিকা পাঠানো হয়েছে। করোনা টিকা 60 ঊর্ধ্বে যারা আছে তাদেরকে আমরা দিব, এবং যারা কোমরবিডিটি আছে, যাদেরকে কোনো ডিজিজ থাকবে তাদেরকে দিব। এছাড়া করোনা পরীক্ষার কিটের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সিটি মেয়র। 300-র মতো কিট অ্যাভেলেবেল আছে, কাজে এটা অসুবিধা হবে না। আর আরটিপিসিআর এর ক্ষেত্রে তো আমরা বলেছি 4টা জায়গায় ডেডিকেটেড করা আছে। ইতিমধ্যে জেনারেল হাসপাতালে 3টি ভেন্টিলেটর সেট করা হয়েছে। সেই সঙ্গে 5টি আইসিইউ বেড নিয়ে প্রস্তুত কোভিড ইউনিট। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বরগুনায় ক্রমশ অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। মারা গেছেন আরও একজন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 20 জনে। এদিকে ডেঙ্গু রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই বরগুনা জেনারেল হাসপাতালে। 250 শয্যার হাসপাতালটিতে শুধু ডেঙ্গু রোগী চিকিৎসাধীন 232 জন। ইতোমধ্যেই জেলায় 2000 অতিক্রম করেছে রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় 64 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2048 জনে। আমি 2 দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত, জ্বর আর মাথা ব্যথা, এই জন্য হসপিটাল ভর্তি হয়েছি। আমার মাথা ব্যথা করে প্রচুর, আর পা কামড়ানি, বাত ব্যথা হইলে যেভাবে চাবাই কামড়ায়, খালি একটু ঘোরায় আর কিছু খাওয়া দিলে একটু বমি হয়। যদি কোনো জটিলতা হয়, যেমন পাতলা পায়খানা, বমি, অস্থিরতা, সেক্ষেত্রে এসে ভর্তি হবে হাসপাতালে। চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে গোপালগঞ্জে লিফলেট বিতরণ ও ভোলায় সদস্য সংগ্রহ কার্যক্রম চালিয়েছে বিএনপি। দুপুরে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গি এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লিফলেট তুলে দেন জেলা বিএনপির নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়কে ঘুরে পাবলিক হল মোড়ে গিয়ে শেষ হয় কর্মসূচি। এদিকে দ্বীপ জেলা ভোলায় উৎসব মুখর পরিবেশে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনায় নিচু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে 22 জুন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পার্বত্য জেলায় ভারী বর্ষণে ভূমিধস ও বন্যা হতে পারে। কখনো মুষলধারে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। গত 2 দিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বুধবার ভোর থেকে চট্টগ্রামে শুরু হয় বৃষ্টি। এতে নগরীর আগ্রাবাদ সহ বেশ কিছু নিচু এলাকায় জমে যায় পানি। ভোগান্তিতে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। ক্ষতির মুখে পড়ে যানবাহন। সকাল 9টা থেকে 24 ঘন্টায় 55 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিটা একটু হইলেই আগ্রাবাদ পৌঁছে পানি, এটা ডেভেলপ হওয়া দরকার, সিটি কর্পোরেশন দেখা দরকার। রাস্তা ভাঙ্গা, তারপর অসার লাইনে কাইডে সব রাস্তা নষ্ট করে দিচ্ছে। ভোর থেকে টানা বৃষ্টিতে ঘণ্টাখানেকের মধ্যে খুলনা শহরের পিটিআই মোড়, রয়্যাল মোড় সহ বেশ কিছু এলাকায় জমে যায় পানি। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। এখানে একটু বৃষ্টি উঠলেই পানিতে তলিয়ে যায়। পানির মধ্যে গাড়ি চালাতে গেলে আমাদেরও কষ্ট হয়, উবড়ি জুবড়ি খাইয়ে ভর্তি হয়, দেখা গেল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সামান্য বৃষ্টিতেই বেনাপোল স্থলবন্দরে হাঁটু জল। এতে পণ্য খালাসে বেগ পেতে হয় আমদানিকারকদের। পানি দেওয়ার তো লাইন নেই, তাই এই কারণে পানিটা ভিতরে জমে দিয়েছে। পণ্য খালাস করতে খুব কষ্ট হচ্ছে, অনেক কাজ বন্ধ পড়ে আছে। এদিকে আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম সহ পার্বত্য জেলায় ভারী বর্ষণে ভূমিধস ও বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টিপাত ঢাকা সহ সারা বাংলাদেশে আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। বৈরী আবহাওয়ায় পায়রা বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ওমর ফারুক, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যেই মাসুদপুর সীমান্ত দিয়ে কাঁটাতার খুলে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে। আটককৃতদের দাবি তারা কুড়িগ্রামের বাসিন্দা, কাজের তাগিদে বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিলেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী ও ১০ শিশু রয়েছে। এ ঘটনায় বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানিয়েছে বিজিবি। জনপদ শুভের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জবাবদিহিতা না থাকায় সাংবিধানিক কাউন্সিল গঠনে আপত্তি বিএনপির, জামায়াত এনসিপির সমর্থন। ঐক্য হলে জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস আলী রিয়াজের। হাসিনা জয়ের বিরুদ্ধে রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ, গণপূর্তে চিঠি দুদকের। দুর্নীতির অভিযোগে কলিমুল্লাহ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা। এবং ভারী বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের সংখ্যা, ২২ জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়ের।